এই বিপ্লবের অন্যতম একটা নিয়ামক ছিল যে শেখ হাসিনার ইসলাম বিদ্বেষ। এটা কেন অস্বীকার করবে? এটাই বাস্তবতা। গত 17 বছর ধরে এখানে সংখ্যাগরিষ্ঠ যারা আছে তারা কিন্তু সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে যারা দাঁড়ি টুপি পড়তো তারা ট্রিট হতো। এটা কে না জানে? এবং গণহত্যা সংগঠিত হয়েছে এই দাঁড়ি টুপি আলাদের উপরে। বিপ্লবের 6 মাস যখন অতিবাহিত হয়েছে আমরা দেখেছি যে বিপ্লবের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন তো হয়ে নাই, বরং জঘন্য একটা অবস্থা বিরাজ করতেছে রাষ্ট্রে। আমরা দেখতে পাচ্ছি গণহত্যার বিচারের কোনো অগ্রগতি এবং উদ্যোগ গ্রহণ করা হয়নি, এবং মানে আওয়ামী লীগ সহ 14 দলীয় যে জোট যারা 17 বছর ধরে দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছে তাদের বিচার এবং তাদের যে নিষিদ্ধকরণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এবং আমরা দেখেছি যে সমস্ত ম্যাজিস্ট্রেট, যে সমস্ত সরকারি আমলাদের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের উপরে গুলিবর্ষণের হুকুম দেওয়া হয়েছিল সহ যারা 17 বছর ধরে এদেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছে তাদেরকে রাষ্ট্রযন্ত্র থেকে উৎখাত করার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা দেখেছি যে এটি যদি চলতে থাকে তাহলে বিপ্লবটা ভয়ঙ্কর রকমের একটা মানে হবে, যে ব্যাকফায়ার করবে। এই জিনিসটা উপলব্ধি করে যারা কোনো রাষ্ট্রের মানে বিপ্লবে অসংখ্য ভূমিকা রাখার পরেও সব কিছু থেকে বঞ্চিত যারা প্রকৃত জুলাই যোদ্ধা এবং দেশকে আমরা ধারণ করেছি, তারা আমরা এই জুলাই মঞ্চ এখানে গঠন করে সুনির্দিষ্ট এই 3টা দাবিতে আমরা কার্যক্রম শুরু করেছি। তো জুলাই মঞ্চের এই কার্যক্রমগুলো চলছে। জুলাই মঞ্চটা কি এই জিনিসটা আপনাদেরকে বলার জন্য। এবং আমরা টানা 87তম দিনে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের একটা বার্তা আসে, মানে একটা কর্মকাণ্ড নিষিদ্ধের কথা বলা হয়। তারপরে আমরা অন্যান্য বিষয়গুলো চালিয়ে যাচ্ছি। এখন আমরা যখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য একটা পক্ষ খুব সিস্টেমেটিক ওয়েতে উঠে পড়ে লেগেছে, সেজন্য আমরা জুলাই মঞ্চ থেকে এটাকে আমরা দায় অনুভব করেছি। আপনারা জানেন আমি ফেসবুকে পোস্ট দিয়েছি যে এই বিষয়ে কি আমরা কোনো কর্মসূচি দিতে পারি কিনা। 100 জনের উপরে কমেন্ট করেছে যে হ্যাঁ এটা করতে হবে, করা যায়। আমরা মানুষের এজাজত নিয়ে তারপরে এই প্রোগ্রামটা শুক্রবারে ঘোষণা করেছি যে জাতীয় মূল্যবোধ রক্ষায় জুলাই সমাবেশ। সেই সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলেছি যে আবুল সরকার যে কথা বলেছে এটা দুই রকম হইতে পারে। হ্যাঁ, যে সে হয়তো বা অসুস্থ ছিল, অথবা যদি সে অসুস্থ হয় তাকে আদালত ঘোষণা করবে সে অসুস্থ ছিল, মেন্টালি সিক ছিল, তখন আদালত এটা বিচার করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আদালত বিচার না করছে এই কথা যে বলেছে তার মুক্তি দাবি করা কোনো স্বাভাবিক বিষয়? আমরা মনে করি এটা স্বাভাবিক বিষয় না। এবং তার মুক্তি দাবি যখন করছে তখন আপনার সাধারণ যে মুসলমান তাদের অবশ্যই আঘাত লেগেছে। হ্যাঁ, তারা সেটার প্রতিক্রিয়া জানাচ্ছে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে। আমরা বলছি যে তার মুক্তি কামনা করা, মুক্তি দাবি করাটা এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির একটা মানে বলবো যে প্রত্যয়। সেই কথাটা আমরা বলেছি যে এখানে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আবহমানকাল থেকে আমাদের এখানে শান্তিতে বসবাস করে আসছে। এবং মানে গত 17 বছর ধরে এখানে সংখ্যাগরিষ্ঠ যারা আছে তারা কিন্তু সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে যারা দাঁড়ি টুপি পড়তো তারা ট্রিট হতো। এটা কে না জানে? এবং গণহত্যা সংগঠিত হয়েছে এই দাঁড়ি টুপি আলাদের উপরে। এখন 24-এর যে বিপ্লব, এই বিপ্লবের অন্যতম একটা নিয়ামক ছিল যে শেখ হাসিনার ইসলাম বিদ্বেষ। এটা কেন অস্বীকার করবে? এটাই বাস্তবতা। তো এখন আমরা যখন এই জিনিসটা অতিক্রম করলাম, আজকে তার বিচার হবে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। যে কথাগুলোর জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে তার মুক্তি চাওয়ার মানে হচ্ছে যারা চাচ্ছে তারাও একই কথা বলতে চায়, তাহলে একই কথা যারা বলতে চায় তারাও তো অ্যারেস্ট হওয়ার মতো একই কাজ করছে। এই কথাগুলো আমরা বলেছি, আমরা এখান থেকে এই ভয়েসগুলো তুলেছি। আমরা পরবর্তীতে একটা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছি। তারা বাউলদের নাম দিয়ে একটা অংশ এখানে একটা প্রোগ্রাম করছে, শিরোনাম হচ্ছে আবুল সরকারের, মহারাজা আবুল সরকারের মুক্তি, আবার বিশেষণও দিচ্ছে। দেখেন, আমরা যাচ্ছিলাম, আমরা এটা দেখেছি, ওখানে অনেক গ্যাদারিং ছিল, লোকজন ছিল। আমরা এটা দেখে ওখানে দাঁড়িয়ে আমরা দু একটা স্লোগান দিয়েছি যে স্লোগানগুলো তাদের বিপক্ষে যায়। পরবর্তীতে অনেক লোকজন আমাদের ঘিরে ফেললো, তারা আমাদেরকে আমাদের ব্যানারের সামনে আসলো, ব্যানার আমাদের টানাটানি করলো, আমরা সরে আসলাম, আইল্যান্ডে উঠলাম। আমরা বক্তব্যে মাইকে স্পষ্ট বলেছি যে বাউল ভাইদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, তারা আমাদের ভাই, প্রয়োজনে আমরাও তাদের সঙ্গে গান গাইবো, গান শুনবো। আমি নিজেও আমি শিল্পী, আমার গান আছে ইউটিউবে, আপনারা জানেন, ঠিক আছে? দেখবেন যে আমার একটা গান আছে, আমি 28 অক্টোবর আমি প্রকাশ করেছি, গান আমারও ভালো লাগে এবং এই কথাগুলো বলেছি বারবার। কিন্তু তারা খুবই অদ্ভুতভাবে তেড়ে আসছে আমাদের দিকে। তেড়ে আসার পরে এক পর্যায়ে এক ভাইকে আমি মাইকটা দিয়ে বললাম যে ভাই আপনার কথা বলেন, আপনি বলেন, আমরা আলোচনা করবো, কথা বলবো, কোনো সমস্যা নাই। উনি মাইকটা নিয়ে কথা বলবেন না, কোনো কথা বলবো না, ধাক্কে আমাদেরকে করছে। একটা পর্যায়ে তারা আমাদের মাইক ভাঙচুর করেছে, অন্যান্য কাজগুলো করেছে। আমাদের সংখ্যা ছিল খুবই নগণ্য, 15-20 জনের বেশি কিন্তু হবে না। এবং আমাদের লোকজন শুধু আমাদের এই পাশে ছিল, ব্যানারের পাশে। তাদের যে ব্যাগডালা ভাঙা বা অন্যান্য কিছু, এই ধরনের অ্যানার্কিস্টে জুলাই মঞ্চের কেউ বিশ্বাস করে না। আমাদের একটা অবস্থান বলে দেই, আমাদের চরম শত্রু কাপের মধ্যে যে যাই কিছু হোক না কেন,
আমরা ব্যক্তিগতভাবে কাউকে একটা ফুলের টোকা দেওয়াতে আমরা বিশ্বাস করি না। পরিষ্কার কথা, যদি কারো গায়ে হাত দিতে হয় যুদ্ধ ঘোষণা করে আমরা হাত দিব, কিন্তু কাউকে গায়ে হাত তোলা, কারো কোনো জানমালের হস্তক্ষেপ করা, এটাতে আমরা বিশ্বাস করি না, এবং সেটা আমরা করিও নাই। পরবর্তীতে এই হচ্ছে বাস্তবতা। তারা পরক্ষণে দেখলাম সব মিডিয়া যে জুলাই মঞ্চ হামলা করেছে। আমার প্রশ্ন, জুলাই মঞ্চ হামলা করলে কি খালি হাতে যায়? জুলাই মঞ্চ হামলা করলে কি 15-20 জন করে নিয়ে যায়? আর জুলাই মঞ্চ যদি হামলা করে তাদের একজন কি আহত হয়েছে? একজনও তো আহত হয়নি। হ্যাঁ, এবং বরং জুলাই মঞ্চের 3 জন আহত হয়েছে, আমাদের একজন মহিলা, তাদের ধাক্কাধাক্কির কারণে। আমরা এই বিষয়টা আমরা ডায়েরি করার জন্য থানায় যখন গেছি, তখন আমাকে এনসিপির পক্ষ থেকে একজন আমাকে ফোন দিয়েছে। তিনি শৃঙ্খলা কমিটির সদস্য। বিলিভ ইট অর নট, উনি আমার সঙ্গে এমন রেগে কথা বলছেন। আমি তখন আয়ের সামনে আমি বলছি, ভাই একটু পরে আপনাকে কল দিই। না, এক্ষুনি কথা বলতে হবে। মানে খুবই উদ্ধত, মনে হয় যেন তার সঙ্গে আমার 7 জন্মের শত্রুতা। আমি অবাক হয়ে গেলাম। পরবর্তীতে উনি এত কথা বললো, হ্যাঁ, আমি একটা পর্যায়ে সে আমাকে বলতেছে আমি জুলাই মঞ্চ কী করেছে, যে ধর্মের পক্ষে কথা বলেছে এবং আবুল সরকারের যে মুক্তি এটা চাই না, সেই কথাগুলো বলছে। একটা পর্যায়ে সে বলছে আপনি কি জুলাই মঞ্চ করবেন না এনসিপি করবেন? আমি বললাম জুলাই মঞ্চ তো আজকে অনেক দিন ধরে করছে, এতদিন ধরে প্রশ্ন আসতেছে না। এই প্রশ্ন আজকে কেন আসতেছে? আজকে ইসলামের বিপক্ষের যে ব্যাপারটা, ধর্মীয় যে একটা সম্প্রীতির বিপক্ষে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ভয়েস তোলার কারণেই যদি প্রশ্নটা আসছে, তাই তো ফাইন, আমি আমার আল্লাহকে বেছে নিলাম, এনসিপি আমার করা লাগবে না। আমি ফোনেই এটা বলে দিয়েছি যে আমি এনসিপি ছেড়ে দিলাম, আমি আল্লাহকে বেছে নিলাম। এটা আমি বলতে বাধ্য হয়েছি, এবং বাধ্য হয়ে পরবর্তীতে আমি ওই সময় আমি আসলে পদত্যাগের আমি সিদ্ধান্ত নিয়েছি। পদত্যাগ মৌখিকভাবে করে ফেলছি, কাগজটা রেডি করতে আমি একটু সময় নিয়েছি, জাস্ট সেটার রেকর্ডটা আমার আবার মোবাইলে কিন্তু আছে, লাস্টের অংশটুকু আমি রেকর্ড রেখেছি। এই হচ্ছে বাস্তবতা।